হ্যালো স্টুডেন্টস, আমি নিয়ে চলে এসেছি তোমাদের 2025 আরআরবি গ্রুপ ডি এর 101টি শিফটের পিওয়াইকিউ কোশ্চেন সিরিজ। আজ আমরা আলো থেকে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্সের শিফটে এসেছিল সেগুলো ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ প্রতিটি কোশ্চেনের সঙ্গে থাকবে ফুল অ্যানালাইসিস। আমি তোমাদের 2026 গ্রুপ ডি এক্সামের আগে এই সমস্ত পিওয়াইকিউ কোশ্চেনগুলো কমপ্লিট করিয়ে দেব। এর জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে, একটি লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়। ঠিক আছে, তাহলে লেন্সের ক্ষমতা কি? লেন্সের ক্ষমতা হবে পি সমান 1/f। স্যার এফটা কি? এফটা হলো ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। ঠিক আছে, এফটা হবে ফোকাস দূরত্ব বা দৈর্ঘ্য। দেখো এটা আমাদের পড়েছিল আরআরবি গ্রুপ ডি 27শে নভেম্বর ফার্স্ট শিফটে। ঠিক আছে, তো এর রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। দেখো তার ফোকাস দৈর্ঘ্যের অনন্যক, তাহলে ক্ষমতা সমান তার ফোকাস দৈর্ঘ্যের অনন্যক। দেখো তাহলে লেন্সের ক্ষমতা হচ্ছে, লেন্সের ক্ষমতা বলতে তার ফোকাস দূরত্বের অনন্যককে বোঝায়, অর্থাৎ ক্ষমতা পি সমান 1/f। এখানে দেখো যখন তোমাকে ফোকাস দূরত্বটা মিটারে দেবে তখন তোমার ক্ষমতা কিভাবে বের করবে? তখন তোমার সূত্রটা হবে 1/মিটার এককে ফোকাস দূরত্ব। ঠিক আছে, আর তোমাকে যখন ফোকাস দূরত্বটা সেন্টিমিটার এককে দেবে তখন তুমি ক্ষমতা কিভাবে বের করবে? দেখো 100/সেন্টিমিটার এককে ফোকাস দূরত্ব। স্যার এখানে 1 আর এখানে 100 কেন হলো? দেখো এখানে 1 এবং এখানে 100 হওয়ার কারণ, দেখো মিটারে তোমার যদি থাকে, ধরো তোমার এফ সমান দিল 60 মিটার। ঠিক আছে, তাহলে তখন যদি আমরা ক্ষমতা বের করাবো তখন হবে 1/60 মিটার ইনভার্স। ঠিক আছে, তাহলে ক্ষমতার একক কি? মিটার ইনভার্স। কিন্তু যখন আমাদের এফটা যখন আমাদের সেন্টিমিটারে দেবে, ঠিক আছে, এফ সমান 60 সেন্টিমিটারে দেবে, তাহলে আমার তো একক তো মিটার ইনভার্স, তাহলে আমাকে কি করতে হবে? মিটার করতে হবে। মিটার মানে কি? 60/100 মিটার হয়ে গেল। এবারে আমার পি সমান কত হবে? 1/60/100। তাহলে দেখতে পাচ্ছ 60 100টা উপরেও চলে আসছে, 100/60, তাই তো? তাহলে 100/60, তাহলে 60টা কি ছিল? সেন্টিমিটারে ফোকাস দৈর্ঘ্য, তাহলে ওই জন্য 100/সেন্টিমিটার এককে ফোকাস দূরত্ব। তাহলে লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। ঠিক আছে, বা আরেকটা একক হচ্ছে কি বললাম এখনই? মিটার ইনভার্স। এই দুটোই মনে রাখবে, লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার বা মিটার ইনভার্স, এটা কিন্তু তার এসআই একক। পরে কোশ্চেন দেখো, উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, কারণ এটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটি ফোকাস বিন্দুতে অভিসৃত করে। ঠিক আছে, উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কারণ এটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটি ফোকাস বিন্দুতে অভিসৃত করে। দেখো তোমাদেরকে ছবির সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা ধরো উত্তর লেন্স। ঠিক আছে, আর এটা হচ্ছে কি? প্রধান অক্ষ। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে উত্তর লেন্স। এবারে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন উত্তর লেন্সে পড়ে, ঠিক আছে, আরো এরকম দিতে পারবো, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন উত্তর লেন্সে পড়বে তখন সেই আলোক রশ্মিগুলো অভিসৃত হচ্ছে, অভিসৃত হয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এই বিন্দুটাই কিন্তু ফোকাস। ঠিক আছে, তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন উত্তর লেন্সে আপতিত হচ্ছে তখন সেটা অভিসৃত হয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এই কারণেই উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। পরে কোশ্চেন দেখো, একটি উত্তল দর্পণের, ঠিক আছে, উত্তল দর্পণের
মেরু ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দিয়েছে 40 প্লাস 40 সেমি হলে দর্পণটির মেরু ও ফোকাস এর মধ্যবর্তী দূরত্ব কত হবে? এটা হচ্ছে তোমাদের থার্ড শিফটে কিন্তু এসেছিল 27 তারিখে। তাহলে দেখো প্রথমে আমরা উত্তল দর্পণ একটা আঁকবো। উত্তল দর্পণের যে দিকটা গোল সেই দিকে পারা থাকবে। তাহলে এইটা হবে তার প্রধান অক্ষ, ঠিক আছে, এবং এর এখানে থাকবে কি ফোকাস, আর এখানে থাকবে কি বক্রতা কেন্দ্র, আর এইটা হচ্ছে মেরু, এই জায়গাটা হচ্ছে মেরু। এবার দেখো বলেছে মেরু ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ যেটা সেটাই তো মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব, সেটা দিয়েছে +40, তাই তো। এবারে আমাদেরকে বলেছে মেরু ও ফোকাসের মধ্যবর্তী দূরত্ব, মানে ফোকাস দৈর্ঘ্যটা আমাদেরকে চেয়েছে। তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হবে? আমরা কি জানি ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2, তাই তো। এই বক্রতা ব্যাসার্ধ যেটা মানে মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব যেটা, সেই দূরত্বের হাফেই হচ্ছে কি ফোকাস দূরত্ব, মানে মেরু থেকে ফোকাসের দূরত্ব। তাহলে f সমান c/2, তাহলে c এর মান কত ছিল 40/2 সমান 20, ঠিক আছে। তাহলে আমার কত অ্যান্সার হবে +20। এর পরের কোশ্চেন দেখো, একটি লেন্স দ্বারা গঠিত বিবর্ধন m কোন সূত্র দ্বারা বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব এর সঙ্গে সম্পর্কিত? তাহলে বিবর্ধন সমান আমরা কি জানি লেন্সের ক্ষেত্রে? লেন্সের ক্ষেত্রে বিবর্ধন সমান কি জানি? বিবর্ধন সমান জানি m সমান v/u, মানে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে দেখো এটা কোথায় রয়েছে? প্রথমে আছে কি m সমান v/u, তাহলে প্রথমেই রয়েছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। m সমান v-u হবে না, m সমান v+u হবে না, m সমান u-v এটা হবে না। আমরা কি জানি? প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এবারে আরেকটা জিনিস এখানে মনে রাখবে যে দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ অবতল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে বিবর্ধন সমান m সমান -v/u, এটা তোমরা কিন্তু মনে রাখবে। লেন্সের ক্ষেত্রে হচ্ছে m সমান v/u, আর দর্পণের ক্ষেত্রে হবে m সমান -v/u। এবারে দেখো পরের কোশ্চেন, সাদা আলো যখন কাচের প্রিজমের উপর দিয়ে আপতিত হয় তখন তার সমস্ত উপাদান বর্ণের মধ্যে বেগুনি বর্ণ সর্বাধিক বাঁক নেয় কেন? তাহলে যখন কাচের প্রিজমে সাদা আলো বিচ্ছুরিত হয় তখন কি 7টা বর্ণ তৈরি করে, বেনিয়া সহকলা, ঠিক আছে, 7টা বর্ণ তৈরি করে। তার মধ্যে বেগুনি বর্ণটা সব থেকে বেশি বাঁক নেয় কেন? কারণ কি? কারণ বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন এবং তাই এর প্রতিসরাঙ্ক সর্বাধিক, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে। দেখো বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হয় এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হলে প্রতিসরাঙ্ক কিন্তু তার সব থেকে বেশি হবে। কারণ কি? কারণ আমরা জানি প্রতিসরাঙ্ক সমান 1/λ, এখানে ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য আর মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে দেখো প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্ত সম্পর্কে রয়েছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে প্রতিসরাঙ্ক কি কম হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে তাহলে প্রতিসরাঙ্ক বেশি হবে। তাই বেগুনি আলোর প্রতিসরাঙ্ক কি সর্বাধিক এবং লাল আলোর প্রতিসরাঙ্ক কিন্তু সব থেকে কম। এর পরের কোশ্চেন দেখো, অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি ঠিক নয়? ঠিক আছে, নয় কথাটা একটু দেখবে, এইটার জন্য কিন্তু কোশ্চেন ভুল করে আসবে। তাহলে কোন বিবৃতিটি ঠিক নয় এই চারটার মধ্যে, এবং তাহলে কোনগুলো ঠিক নয় দেখে নি। অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব পর্দায় পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কিন্তু
পর্দায় পাওয়া যায় না, এটা কিন্তু ঠিক রয়েছে। অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব পর্দায় পাওয়া যায়, এটা কিন্তু ভুল। অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব পর্দায় পাওয়া যায় না, কারণ অবতল লেন্সে আলোক রশ্মি সমান্তরালভাবে এসে ছড়িয়ে যায়, ঠিক আছে, মানে ডাইভার্স হয়ে যায়, তাই এখানে কিন্তু পর্দায় পাওয়া যায় না। বস্তুর আকারের তুলনায় গঠিত প্রতিবিম্বটি সর্বদা আকারে ছোট হয়। তাহলে বস্তুর আকারের তুলনায় গঠিত প্রতিবিম্বটি কিন্তু সর্বদা আকারে ছোট হয় অবতল লেন্সের ক্ষেত্রে। তাহলে বস্তুর আকারের তুলনায় গঠিত প্রতিবিম্বটি সর্বদা আকারে ছোট হয় অবতল লেন্সের ক্ষেত্রে, এটা কিন্তু ঠিক। দেখো অবতল লেন্সের ক্ষেত্রে যখন কোনো সমান্তরাল আলোক রশ্মি আসবে কোনো বস্তু থেকে, ঠিক আছে, তখন সেটা কি হবে, সেটা এরকম ভাবে বেরিয়ে যাবে আলোক রশ্মিটা। তাহলে এখানে ফোকাস দূরত্বটা কি এই জায়গাটায় থাকবে, তাহলে এটা অপসৃত হচ্ছে বলে মনে হবে এই জায়গাটায়, এবং একটা আলোক রশ্মি কি হয় বস্তু থেকে মেরু দিয়ে চলে যায়, ঠিক এই জায়গায় কিন্তু তোমার প্রতিবিম্বটা গঠিত হবে। দেখো বস্তুর থেকে প্রতিবিম্ব দৈর্ঘ্যটা সবসময় কিন্তু এখানে ছোট হবে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু সবসময় প্রতিবিম্বটি আকারে ছোট হবে, এটা মনে রাখবে। বস্তুর আকারের তুলনায় গঠিত প্রতিবিম্বটি সর্বদা আকারে বড় হবে না, এটা ভুল, এখনই দেখলাম যে ছোট হবে। তাহলে কি কি ঠিক হলো, 1 আর 3, তাহলে ভুল কি কি হলো 2 আর 4, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি, কারণ বলেছিল কোনগুলি সঠিক নয়, 2 আর 4 উভয়ই। দেখো গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখার কার্যকর ব্যাসকে কি বলা হয়, তো রাইট অ্যান্সার হবে অপশন সি উন্মেষ। তাহলে এটা মনে রাখবে যে গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখার কার্যকর ব্যাসকে বলা হয় উন্মেষ। এটা তোমাদের আরআরবি গ্রুপ ডি 28 তারিখ পড়েছিল, 28 নভেম্বর সেকেন্ড শিফটে। পরে কোশ্চেন দেখো, একটি আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একটি কাঁচের ফলকে তির্যকভাবে যাওয়ার ক্ষেত্রে নিম্নোক্ত কোন বিবৃতি বা বিবৃতিগুলি ঠিক, তাহলে চারটা বিবৃতির মধ্যে কোনগুলি ঠিক, কোথায়, বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে যাওয়ার সময়, তাই তো, তাহলে এইটা হচ্ছে অভিলম্ব। তাহলে একটা আলোক রশ্মি যখন তির্যক হয়ে বায়ু মাধ্যম থেকে আসবে এবং কাঁচ মাধ্যমে যাবে, অর্থাৎ বায়ু মাধ্যম কি লঘু মাধ্যম, কাঁচ মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম, তখন আমরা কি জানি সেই রশ্মিটা মানে সেই প্রতিষ্ঠিত রশ্মিটা কি অভিলম্বের দিকে সরে যাবে। যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলোক রশ্মি যাবে তখন সেটা অভিলম্বের দিকে সরে আসবে, আর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আলোক রশ্মি যাবে তখন সেই রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাই এই ক্ষেত্রে আপতন কোণ, ঠিক আছে, এটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণ, আর এইটা কি, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। আপতন কোণ সবসময় প্রতিসরণ কোণের চেয়ে বড় হবে, তাহলে এখানে কি বলেছে, আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে ছোট না বড় হবে। দেখো আপতন কোণটা দেখো অবিলম্বের দিকে যে সরে আসে, তাহলে এই কোণটা ছোট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই দিকে কিন্তু যাচ্ছে বেঁকে যাচ্ছে এইদিকে, তাহলে কোণটা ছোট হয়ে যাচ্ছে প্রতিসরণ কোণ, তাহলে প্রতিসরণ কোণ ছোট হবে। আর যদি ঘন থেকে লঘু হতো তখন কিন্তু আপতন কোণের থেকে প্রতিসরণ কোণটা বড় হতো, তাহলে এইটা হচ্ছে ভুল। তা হচ্ছে আপতন কোণ নির্গমন কোণের চেয়ে বড়। নির্গমন কোণ কি, নির্গমন কোণ হলো আপতন কোণ আর নির্গমন কোণ দুটো কিন্তু একই সমান, অর্থাৎ আলোক রশ্মি যখন প্রতিসৃত হওয়ার পরে যখন আবার প্রথম মাধ্যমে ফিরে যায় তখন সেই কোণকে বলা হয় নির্গমন কোণ, ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভুল। আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করলে আলোর দ্রুতি কমে যায়, অবশ্যই দেখো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন অবশ্যই আলোর স্পিডটা কমে যাবে, তাহলে এটা ঠিক। আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি একে অপরের সমান্তরাল, হ্যাঁ আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি একে অপরের সমান্তরাল। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আমি আরো আলোর পিওয়াইকিউ সিরিজ নিয়ে আসবো কালকে, সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।